ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। সবার ঐক্যমতের ভিত্তিতে হবে নির্বাচন বললেন মির্জা ফখরুল। সরকারের সংস্কার প্রস্তাব পর্যালোচনা করবে বিএনপি। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরে এই কাজগুলো করেছি সারা দেশে। সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য সম্ভাবনা নিয়ে ডক্টর ইউনূসের বার্তা তুলে ধরেন বাংলাদেশের গুরুত্ব, ভারতের সমালোচনা। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মাতোয়ারা মানুষ, বিনোদন কেন্দ্রগুলোতে ঢল, সমুদ্রে জলে গা ভাসাচ্ছেন লাখো পর্যটক। অনেক বেশি ভালো লাগছে, এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। এবং জলে ভাসলো সাতক্ষীরার হাজারো পরিবারের ঈদ। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত, দুর্ভোগে পানিবন্দী মানুষ। ঈদ মোবারক। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আওয়ামী কোনো রাজনৈতিক দলের নয়, তারা বাংলাদেশের প্রতিটি মানুষের শত্রু, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে গুম পরিবারগুলোর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরও বলেন, গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, আর এ কাজে ব্যবহার করা হয়েছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীকে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে মানবাধিকার সংস্থা মায়ের ডাকের অফিসে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় গুমের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হইলো? কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল? আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আশা বসে আছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে করি আমরা এখনো পর্যন্ত 12 বছরও বলেছি, এখনো বলেছি যে সন্ধানটা আমরা চাই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল, অনেককে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়েছে। পুরো বাংলাদেশে আয়নাঘর ছিল, যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরো অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলেও জানান মাহফুজ আলম। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনায় মতৈক্য হবে তা নিয়ে তৈরি হবে জাতীয় চার্টার। সেই চার্টার অনুযায়ী নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। বর্তমান রাজনীতিতে এমন বোঝাপড়ায় চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ফ্যাসিস্টের মতো অন্য কোনো শক্তি নতুন পন্থা বের করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করলে তা জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুর রিপনের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচনী আনন্দমুখর পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশের মানুষ। দায়বদ্ধ থাকবে এমন সরকার গড়ার আকাঙ্ক্ষা জনগণের। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তির দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে
একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে, চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। আর বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনিই করেন। বাংলাদেশের চীনের যে বিনিয়োগ সেটাও অনেক বেশি, এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়েও। যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। রাজনৈতিক দল হিসেবে জনগণকে সম্পৃক্ত রেখেই কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইফতার কর্মসূচি দলকে সুসংহত করবার জন্য এর সঙ্গে সেটা নির্বাচন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চীনে সফরকালে প্রভাবশালী ভূ রাজনৈতিক বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য নিয়ে গঠিত 7 সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিয়েছেন এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে। এদিকে এ মন্তব্যে ভারতের সমালোচনার ঝড় বইছে। রায়হান কবির শুভ্র রিপোর্ট। সম্প্রতি চীনে 4 দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত 7 সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দেন তিনি। চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, স্থল বিশিষ্ট 7 সিস্টার্স অঞ্চলের জন্য সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 4 দিনের চীন সফরে একের পর এক কূটনৈতিক চমক দেখিয়েছেন ডক্টর ইউনূস। আর 7 সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিলেন এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে। তবে ডক্টর ইউনূসের বক্তব্য ঘিরে ভারতের নানা মহলে বইছে সমালোচনার ঝড়। উত্তর পূর্ব ভারতকে স্থল বিশিষ্ট বলে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর ইউনূসের সাম্প্রতিক মন্তব্যে উদ্বিগ্ন দিল্লিও। কেন ডক্টর ইউনূস উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে কথা বললেন তা নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি। প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত মর্মান্তিক ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে একপেশে দৃষ্টিভঙ্গির দেশ হিসাবে তুলে ধরার প্রতিবাদ জানিয়েছে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবেদনে ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের বিচ্ছিন্ন কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করা হয়েছে। ভুল চিত্র তুলে ধরে দেশের 18 কোটি মানুষকে অন্যায়ভাবে কলঙ্কিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর রাস্তায় নেই চিরচেনা যানজট। ভোগান্তির সিগন্যালগুলোতেও খুব দ্রুতই পার হচ্ছে যানবাহন। ঢাকার রাস্তায় যাত্রী কম থাকলেও খুশি গণপরিবহনের কর্মীরাও। ফাঁকা ঢাকায় স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী। তবে দ্রুত যানবাহনের কারণে কিছুটা বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। হাসান মাহমুদের রিপোর্ট।
সকাল 10টার রাজধানীর কাকরাইল মোড়। সাধারণ সময় দীর্ঘ যানজটের এ মোড়ে নেই চিরচেনা দৃশ্য। সিগন্যালও সহজেই পার হচ্ছে সব ধরনের যানবাহন। অনেকেই বের হচ্ছেন পুরো পরিবার নিয়ে। ছুটির এ সময়টা উপভোগ করছেন রাজধানীবাসী। রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও খুব বেশি বেগ পেতে হচ্ছে না তাদের। ফাঁকা রাজধানীতে খুব কম সময়ে গন্তব্য যেতে পারায় খুশি সাধারণ মানুষ। হ্যাঁ, গাড়ি ঘোড়াও চলছে, ক্যাব পাইছি ভালোই, তাহলে আজকে ক্যাব নাই, এইভাবেই চলতেছে। রাস্তাও ফাঁকা, মনে করেন যাত্রীও নেই, আজকে মনে জমা ওঠে যেতাম না। রাজধানীতে গণপরিবহন ছিল তুলনামূলক কম। যেসব বাস চলছে সেগুলোতেও যাত্রী ছিল অনেকটাই কম। তবে কম সময়ে ট্রিপ শেষ করতে পারায় পুষিয়ে নিচ্ছেন বলে জানান শ্রমিকরা। কারণ চন্দ্রা থেকে সদরঘাট আসতে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগতো, এখন 2 ঘন্টা লাগতেছে না, 2 ঘন্টা কমই সময় লাগে, রাস্তা ফাঁকা। আর আগে জাকার চড়তো না 10টা বেশি, যার মনে চালে দেয় না চালে না 10টা বেশি। আগে আসতাম 3 ঘন্টা, এখন আসতেছি 20 মিনিট। তবে অধিকাংশ রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতি ছিল অনেক বেশি। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণের আহ্বান ট্রাফিক বিভাগের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনও নারীর টানে বাড়ি ফিরছে হাজারো যাত্রী। কমলাপুর স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। পাশাপাশি বাড়তি চাপ ছিল বাস কাউন্টারগুলোতেও। পরিবারের কাছে যেতে পারার আনন্দ তাদের চোখে মুখে। ফজলা আদিত্যের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন সকালে কমলাপুর রেল স্টেশনে হাজারো যাত্রীর অপেক্ষা কমিউনিটি ট্রেনে টিকিটের জন্য। দিনভর ব্যাপক চাপ দেখা যায় ঘর ফেরা মানুষের। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। কেউ যাবে নেত্রকোনায়, কেউ বা কিশোরগঞ্জে। যাত্রীদের সংখ্যা বাড়তে থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়েছিল নানা অভিযোগ। ভোগান্তি বলতে টাইম 10 মিনিট ওভার হয়ে গেছে, এইটি ভোগান্তি। আমরা দাঁড়িয়েছি এই 2 ঘন্টা আগে থেকে, বলছে একটাই দিব, জাস্ট টাইমে ছাড়তেছে না। লাইনে দাঁড়াইতে পারতেছি না, লাইন অনেক বড় হইতেছে, 3 ঘন্টা যাবত দাঁড়াই রইছি। এই মানুষগুলা কষ্ট করতেছে, এত এটা তো আসলে ঠিক না। স্টেশনের ভিতরের চিত্র কিছুটা ভিন্ন ছিল। অনেকেই ব্যবসায়িক কারণে ঈদের দিন ঢাকায় অবস্থান করায় ঈদের দ্বিতীয় দিন ছুটছে পরিবারের কাছে। কেউ বা আবার ঢাকার পার্শ্ববর্তী স্থান থেকে ঢাকায় ঘুরতে এসেছে। আসলে ঈদটা বাড়িতে করছে একসাথে, এখন ঈদের পরে তো অনেক সময় ভিড়টা কম থাকে, এই কারণে আর কি যাওয়া। ঈদের পরে ভিড়টা কম, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেছি, একটু আনন্দ লাগতেছে, মনে অনেক ভালো লাগতেছে, সেই জন্য আমরা যাইতেছি। আমরা এসেছি গাজীপুর থেকে এসে আমরা এখন যাব মতিঝিলে, মতিঝিল থেকে আমরা সোজা আবার গাজীপুরে চলে যাব। ঈদের দ্বিতীয় দিন অনেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ব্যবহার করছে বাস। তবে পূর্বের তুলনায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন যাত্রীরা। দ্বিতীয় দিন হিসাবে যাত্রীর পর্যাপ্ত মুভমেন্ট আছে, আমাদের সকল গাড়ি ফুল যাচ্ছে। সবসময় আমরা এরকমই করি, ঈদের দিন ঢাকাতে ঈদ করে ব্যবসা বাণিজ্য করি, তো পরে ঈদের পরের দিন রিল্যাক্সে আর কি যাওয়ার। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, যে কয়টা গাড়ি যাচ্ছে ফুল যাচ্ছে, ঠিক আছে, খালি যাচ্ছে না। এদিকে ঈদের প্রথম দিন মেট্রো রেল বন্ধ থাকলেও দ্বিতীয় দিন খুলে দেয় ঢাকার ভেতরের মানুষ পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছে। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিন পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। ঈদকেন্দ্রিক ঘোরাঘুরিতে দর্শনার্থীদের বরণ করে নিতে নানাভাবে সেজেছে বিনোদন কেন্দ্রগুলো। প্রায় প্রতিটি বিনোদন কেন্দ্রে দেখা গেছে শিশুদের ভিড়। কর্মব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি নগরবাসী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মিরপুর চিড়িয়াখানায় বাঘের এদিক সেদিক ছোটাছুটি, আর তা দেখতেই খাঁচার বাইরে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর সড়কগুলো খালি থাকলেও পা ফেলার জায়গা নেই বিনোদন কেন্দ্রগুলোতে। নগরীর ব্যস্ততা শেষে ঈদের লম্বা ছুটিতে পরিবার প্রিয়জনকে নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। বেশিরভাগ দর্শনার্থীর আগ্রহ বাঘ, সিংহ, বানর, হরিণ সহ কয়েকটি প্রজাতির প্রাণীর খাঁচায়। আনন্দ অনেক হয়েছে, আর আমার সাথে আমার ফ্যামিলির লোকজন আসছে। বাঘ দেখছি, ভালুক, এগুলাই দেখছি, সিংহ দেখছি, হরিণ দেখছি, তারপরে ভাল্লুক দেখছি, বানর দেখছি। অনেকে দেশের বাড়ি গেছে, কিন্তু আমরা ঢাকাতে রয়ে গেছি, আমরা একটু ঘুরবো, এই জন্য আর কি আমাদের আশা। এখানে ডিউটি থাকি, কাজে থেকে সময় হয় না, বিধায় আজকে একটু সময় পাইলাম, তা আমরা সবাই আগে আসলাম একটু ঘুরে দেখতে। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। অন্যান্য বিনোদন কেন্দ্রেও ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশুদের সঙ্গে নিয়ে বিভিন্ন মেলা ও পার্কে এসেছেন অভিভাবকরা। বলছেন ঈদের ছুটিতে শিশুদের আবদার মেটাতে এত আয়োজন। বাচ্চারা শিশু মেলা আসছে, খেলতেছে, উলতেছে, সব মেলায় মোটামুটি ভালো। সামনে ভালো লাগছে আমার, গুলায় উঠছি, আব্বুর সাথে আসছি, ট্রেনে উঠেছি, তারপরে নৌকায় উঠেছি, তারপরে ঘোড়ায় উঠেছি, ভাইয়ের সাথে আসছি। আমি ঘোড়াতে উঠছি, এখন ট্রেনে উঠবো। ওদের একটা চাহিদা থাকে ঈদের সময় স্পেশালি, যে ওরা একটু ঘুরতে চায়,
একটু আনন্দ করতে চাই। শিশু পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে আরও কয়েকদিন ভিড় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ পর্যটন সমৃদ্ধ এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ভ্রমণ প্রেমীরা আনন্দ ভাগাভাগি করছেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে। অঙ্কন চৌধুরী রিপোর্ট। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঈদের আনন্দ আর ঢেউয়ের গর্জন একসঙ্গে উপভোগ করছেন হাজারো মানুষ। অনেক বেশি ভালো লাগছে, এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঈদের আনন্দে মেতেছে পর্যটকরা। সৈকতের নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আনন্দ ভাগাভাগি করছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। ঈদের দ্বিতীয় দিন রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও স্থানীয় দর্শনার্থীরা ঘুরতে আসছেন। তবে এবার পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের ফয়েজ লেক ওয়াটার পার্কে ঈদের দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবারের সব বয়সের সদস্যরা ওয়াটার পার্কের বিভিন্ন রাইড আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মগ্ন ছিলেন। পরিবেশটা সুন্দর, পাহাড়, পার্কটা সুন্দর, ছেলেমেয়েরা খেলা করতেছে, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। মৌলভীবাজারের চা বাগান ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটির দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাহাড়, চা বাগান আর প্রাকৃতিক মোহনীয় দৃশ্যাবলীর মাঝে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। থেকে আসছি 2500, ওখান থেকে আসছি, ঘোরার জন্য আসছি, ঘুরতেছি, ভালো লাগতেছে। শরীয়তপুরে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা মডার্ন ফ্যান্টাসি ও চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। আমার ছোট ভাই বোনদের নিয়ে এসেছি, ভালো লাগছে। এটা আমি আসলে প্রথম এসেছি এখানে। দিনাজপুরের স্বপ্নপুরীতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে বেড়াতে আসছেন। বিনোদনমূলক আয়োজনের কারণে ঈদের ছুটিতে স্বপ্নপুরী উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে কোলাহলমুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে সবাই মেতে উঠেছেন উৎসবের আমেজে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। আনন্দ নেই সমুদ্রে নিখোঁজ বরগুনার 2 শতাধিক জেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নতুন পোশাক তো দূরের কথা, অধিকাংশ পরিবারই জোটেনি একবেলা ভালো খাবার। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে গিয়ে নিখোঁজ এসব জেলে পরিবারের কথা ভাবে না কেউ। সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ জেলেদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত না করে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি ট্রলার সমিতির। সহকর্মী রিয়াদ আহমেদ মুসা রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। সাগর যাদের জীবন, সেই সাগরই কেড়ে নেয় তাদের স্বপ্ন। সাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় নিখোঁজ জেলে পরিবারগুলোতে নেই ঈদের আনন্দ। পরিবারগুলোর দুঃখিনী মা, প্রিয়তমা স্ত্রী আর অসহায় স্বজনরা দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষায় থাকে নিখোঁজ স্বামী আর সন্তানের পথ চেয়ে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। তেমনই একজন বরগুনার সদর উপজেলার ডালভাঙা গ্রামের তারাবানু। সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে নিখোঁজ হন তার ছেলে ইউনুস। ঈদের খুশি যেখানে অন্যের ঘরে, সেখানে তারাবানুর ঘরে শুধুই সন্তান হারানোর হাহাকার। কিন্তু ছেলের অপেক্ষা ফুরায় না। শুধু ইউনুস নয়, প্রতি বছর সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন উপকূলের অসংখ্য জেলে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন পরিবারগুলো। বাবার কথা বাচ্চারা কান্নাকান্দি করছে অনেক। বাবার কথা মনে হচ্ছে ফুর্তি করতে, আমার ছেলেকে জামা কাপড় এনে দিতে, আর আমার শাশুড়ির দিতে, আমার দিতে, অনেক ফুর্তি দেওয়ার আনলে। এখন কোনো আমাকে সংসার কোনো ফুর্তি। নতুন পোশাক কিনতে পারিনি, আমার বাবা থাকলে কিনে দিত। বাবা এই 2 বছর ধরে হারিয়ে গেছে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ জেলেদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত না করে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি ট্রলার সমিতির। আর 20 বছর, 30 বছর, 10 বছর এদের কোনো মরে না, একে অমর। এই অমর থাকা যাবে না, তাদেরকে মৃত্যু তালিকা দিতে হবে। মৃত্যু তালিকায় তাদের নাম দিলে সরকার থেকে কিছু সাহায্য পাবে।
এবং এটা না দিলে আসলে এই সংসারগুলো সব ধ্বংস হয়ে যাবে। তাদের পরিবারের কাছে গেলে বোঝা যায় যে তার কি অবস্থায় আছে। মৎস্য বিভাগের তথ্য মতে 1993 সাল থেকে 2004 সাল পর্যন্ত বরগুনায় প্রায় 2 শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে পাশবিকতার শিকার হয়ে নিহত শিশুটির পরিবারের ঈদ কাটছে শুধুই দীর্ঘশ্বাসে। মায়ের মুখে নেই এক ফোঁটা হাসি। পরিবারের অন্য সদস্যরাও দিন কাটাচ্ছে নিস্তব্ধতায়। ঈদের পরদিনও বাড়িতে বিরাজ করছে শোকের ছায়া। খুনিদের ফাঁসির মধ্য দিয়েই ঈদের আনন্দ উপভোগ করতে চান শিশুটির পরিবার ও এলাকাবাসী। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দ উপভোগ করছে, তখন নিস্তব্ধ সময় কাটছে এই পরিবারে। নেই আনন্দের ছিটেফোঁটা। বলছি মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে নিহত শিশুটির পরিবারের কথা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বোনের স্মৃতি মনে করে কান্না করছে একমাত্র ছোট ভাই। প্রতিবার 2 বোন একসঙ্গে ঈদে মেহেদিতে হাত রাঙালেও এবার জোড়া ভেঙেছে বড় বোনের। বৃদ্ধা দাদি কান্না ভুলে গেছেন নাতনির শোকে। ঈদের দিন আমরা 2 বোনই একসাথে, আমার আপু আমাকে 2 বোনের মেহেদি দিয়ে দিত। এই বে তো আসি আর নাই, সেটা জন্য আমি একাই নিছি। মরার যেদিন ফাঁসির হুকুম হবে সেদিন আমাকে ঈদ হবে, তার আগে ঈদ হবে না। ঈদের আগে সরকার সহ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে কর্মকর্তারা বাড়িতে গিয়ে বিভিন্ন সামগ্রী উপহার দেন। এরপরও আনন্দ উপভোগ করার মতো পরিবেশ নেই শিশুটির বাড়িতে। তাদের একটাই চাওয়া, হত্যার বিচার। আমার কত যন্ত্রণা হচ্ছে, আমার একটুকুটা বাচ্চার সাথে যেরকম খারাপ ব্যবহার করছে শগুনের মতো, ওগার সাথে যেন সরকার ঠিক সেইভাবে যেন জঘন্য কাজ করে। আমার সরকারের কাছে একটাই আবদার, যে ওগার তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। এলাকাবাসীরও চাওয়া শিগগিরই শিশুটিকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার নিশ্চিতের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। ভাঙনের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ না করতে পারায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। সবাই যখন ঈদ উদযাপন করছে, তখন পানিতে নিমজ্জিত এই মানুষগুলো এখনো পাননি কোনো সহায়তা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। সারা দেশের মানুষ যখন মহাসমারোহে ঈদ উদযাপন করছে, তখন বানের জলে ভাসছে সাতক্ষীরার প্রায় 15,000 মানুষের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘর বাড়ি, ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। আমাদের রাত্রি পানিতে সব তলিয়ে গেছে, পুকুর টুকুর মিষ্টি পুকুরের পানি টানি সব নষ্ট হয়ে গেছে। খাবার পানি টানি অসুবিধে খুব, খাবার পানি টানি নেই, আর এমনি বাথরুম টুম কিছু নেই, মানে কোনো সমস্ত জিনিস কোনো জিনিস নেই। আমাদের অনেক ঘর বাড়ি পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সোমবার সকালে আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যায় বিছট গ্রামের প্রায় 150 ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ। প্লাবিত হয় 10টির মতো গ্রাম। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আমরা এখানে প্রায় 1,5-2 হাজারের মতো লোক আমরা কাজকাম শুরু করি এবং বাঁধ মোটামুটি একটা আটকানোর অবস্থায় চলে যায়। দুর্গতরা বলছেন, শিগগিরই বিকল্প বাঁধ নির্মাণ করা না গেলে প্লাবিত হবে নতুন নতুন এলাকা। দ্রুত বাঁধ নির্মাণে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় জনপ্রতিনিধি। সুপেয় পানির অভাব এবং খাদ্য অভাব দেখা যাচ্ছে। এই নদীতে সার ভাটার সময় 35 হাত পানি থাকে এবং জোয়ারের সময় আরো 20 হাত পানি ওঠে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ইতোমধ্যে বাতিল করা হয়েছে কর্মকর্তাদের ছুটি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জরিপের পর দেয়া হবে সহায়তা। দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করে ভোগান্তি লাঘবের দাবি দুর্গতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এপ্রিল মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও এপ্রিল মাসে দেশে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 থেকে 7 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় 5 জন আহত হয়েছে।
এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সকাল 11:30টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার থানসিরি ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আলিম জানান, তার বাবা আবুল হাশেমের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদিন ও আবুল কাশেম গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যার মামলা আদালতে প্রক্রিয়াধীন। ঘটনার দিন পুলিশের তদন্ত চলাকালীন প্রতিপক্ষের নেতৃত্বে 15 থেকে 16 জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে হালিমের 2 ভাই, চাচা ও চাচাতো ভাই সহ 5 জন গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার চাচাতো ভাই সালাউদ্দিন, আমার ছোট ভাই আবু তাহের, মোহাম্মদ শাহজাহান এবং আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তারা কয়েকজন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাদের উপরে আক্রমণ চালায়। আমি এটা তীব্র নিন্দা এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদের সুন্দর এবং শান্তিপূর্ণ বিচার হয়।